করোনা মুক্তির পরও দেখা দিচ্ছে ক্লান্তি, স্মৃতি বিভ্রাট, কয়েক মাস থাকতে পারে বলছেন চিকিৎসক। আতঙ্ক ভুলে করোনা স্বাস্থ্যবিধি মানছে না মানুষ, ভ্যাকসিন না আসা পর্যন্ত সতর্ক থাকার পরামর্শ। আজ শুরু একাদশ শ্রেণীতে ভর্তির দ্বিতীয় দফা আবেদন প্রক্রিয়া, সর্বোচ্চ ফি ৭,৫০০ টাকা। বিএডিসির বিরুদ্ধে নিম্নমানের বীজ বিক্রির অভিযোগ, ফেনীর শতাধিক একর জমির ফলন বিপর্যয়। এবং বিশ্বে করোনায় মোট প্রাণহানি ছাড়ালো ৮.৫ লাখ, এ পর্যন্ত আক্রান্ত ২,৫৩,০০,০০০ বেশি। ইন্ডিপেন্ডেন্ট সংবাদে স্বাগত, সাথে আছি সাফাদ্দিন ফরিদ। শুনছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। করোনা থেকে মুক্ত হয়েও অনেকে ভুগছেন পোস্ট কোভিড সিন্ড্রোমে। কাজে মনোযোগ দিতে না পারা, ক্লান্তি, অবসাদ ও তথ্য ভুলে যাওয়া সহ দেখা দিচ্ছে নানা সমস্যা। ৩ থেকে ৪ মাস এসব সমস্যা থাকতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা। দেশে করোনা থেকে সেরে উঠেছেন ২ লাখের বেশি মানুষ, তবে সুস্থ হয়েও স্বস্তি মিলছে না অনেকের। তীব্র অবসাদ, অনিদ্রা, মনোযোগ দিতে না পারা সহ কারো কারো মধ্যে কথা বলতেও অনাগ্রহ তৈরি হয়েছে। অনেককে তাড়িয়ে বেড়াচ্ছে মৃত্যুভীতি। যাদের সিমটম একদম ছিল না তাদের হয়তো ওইরকম প্রবলেমটা হচ্ছে না, বা যাদের মডারেট অবস্থায় ছিল বা যারা একটু বেশি কঠিন অবস্থায় ছিল তারা একটা স্ট্রাগলিং অবস্থার মধ্যে যাচ্ছে। করোনায় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন আক্রান্তদের ১৫ ভাগ, এর মধ্যে ৫ ভাগের দেখা দিয়েছে বড় জটিলতা। এসব রোগীরাই সুস্থ হয়েও ভুগছেন নানা জটিলতায়। সবই যে একদম মনে থাকে না তা না, বাট মাঝে মাঝে এমন কিছু ইউজুয়াল জিনিস যেটা আমি বলে অভ্যস্ত, সেই জিনিসটা আমি দেখে খুঁজে পাই না, সার্চ করে পাই না যে এই জিনিসটা আমি মাথায় কাজ করছে, বাট আমি এটা বলতে পারছি না। কম্পিউটার যেরকম ক্র্যাশ করে এরকম মনে হচ্ছে যে অনেক কিছু ডিলিট হয়ে গেছে, নতুন করে খুঁজে বের করতে হচ্ছে। ইভেন এমনও হচ্ছে যে খুব আপনজন কারো নাম মনে করতে পারছি না, অনেক কষ্ট করে তার নাম মনে করতে হচ্ছে। মোবাইলে তার নাম খুঁজে পাচ্ছি না, খুঁজে খুঁজে বের করতে চাচ্ছি। এদিকে পোস্ট কোভিড সিন্ড্রোমে আক্রান্তদের কোনো তথ্য নেই স্বাস্থ্য বিভাগের কাছে। কোভিড হাসপাতালে করোনা চিকিৎসার পাশাপাশি এখনও করা যায়নি আলাদাভাবে মানসিক স্বাস্থ্যসেবা দেওয়ার ব্যবস্থা। অবসাদগ্রস্ততা, জড়তা তৈরি হওয়া, কিচ্ছু ভালো লাগে না। এই যে ভালো না লাগা, এটা তারা কোনো কাজে মনোযোগ দিতে পারে না, অনেক কিছু মনে রাখতে পারে না, তাদের ঘুমের সমস্যা হচ্ছে, জীবন সম্পর্কে তাদের একটা নেতিবাচক ধারণা তৈরি হয়েছে। এটি কিন্তু বিভিন্ন গবেষণায় যেমনি দেখা গেছে, তেমনি আমরা আমাদের ব্যক্তিগত জীবনের যে প্র্যাকটিস, আমাদের যে রোগীরা আমাদের কাছে আসছে, সেখানেও কিন্তু আমরা এরকম পাচ্ছি। তবে কোভিড পরবর্তী মানসিক স্বাস্থ্য সুরক্ষায় ১১ সদস্যের বিশেষজ্ঞ কমিটি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এ পর্যন্ত সারা দেশে ৫০০-র বেশি স্বাস্থ্যকর্মীকে দেওয়া হয়েছে প্রশিক্ষণ। যারা কোভিড নন কোভিড ইন্টিগ্রেটেড হাসপাতালে কাজ করে তাদের কিন্তু মূলত মানসিক সেবা বৃদ্ধির জন্যই কিন্তু আমাদের এই ট্রেনিং বা ওরিয়েন্টেশন কর্মসূচি, যাতে তারা তাদের সারাউন্ডিংয়ে যারা আছে তাদেরকে যেন এই বিষয়টা ডিসিপ্লিন করতে পারে। চিকিৎসকদের পরামর্শ, করোনার পর মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে সময় মতো ঘুমানো, পর্যাপ্ত পুষ্টিকর খাবার, হালকা ব্যায়ামের পাশাপাশি সময় কাটাতে হবে পরিবারের সদস্যদের সঙ্গে। অবসাদ তীব্র হলে যেতে হবে মনোরোগ বিশেষজ্ঞদের কাছে। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে করোনায় দেশে শনাক্ত কমলেও বাড়ছে মৃতের সংখ্যা। নমুনা পরীক্ষার বিপরীতে নতুন রোগী শনাক্তের হার ১৫.৯০%, যা সাম্প্রতিককালে সর্বনিম্ন সংক্রমণ হার। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয় এসব তথ্য। গত ২৪ ঘন্টায় আরও ৪২ জনের মৃত্যু হয়েছে। নতুন রোগী শনাক্ত হয়েছেন ১,৮৯৭ জন। ৯২টি পরীক্ষাগারে ১১,৯৩৪ নমুনা পরীক্ষায় ১,৮৯৭ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৫.৯০%। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্ত ৩,১০,৮২২ জন। নতুন করে ৩,০৪৪ জন সুস্থ হওয়ায় এই সংখ্যা এখন ২,০১,৯০৭ জন। ২৪ ঘন্টায় মারা যাওয়া ৪২ জনের মধ্যে পুরুষ ৩৫ এবং নারী ৭ জন।
এ পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছেন 4,248 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.37%। জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহের পর থেকে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কিছুটা কমলেও চলতি মাসেই তা আবারও বাড়তে শুরু করেছে। অথচ আতঙ্ক ভুলে হরহামেশাই স্বাস্থ্যবিধি ভাঙছেন মানুষ, মানছেন না শারীরিক দূরত্ব। এমন পরিস্থিতি চলতে থাকলে সংক্রমণ ভয়াবহ হারে বেড়ে যেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। করোনার দ্বিতীয় ঢেউ প্রতিরোধে ভ্যাকসিন পাওয়ার আগ পর্যন্ত স্বাস্থ্যবিধি মানার কোনো বিকল্প নেই। দেশে সর্বোচ্চ নমুনা পরীক্ষা হয় ২৬ জুন, ১৮,৪৯৮টি। বর্তমানে ৮০টিরও বেশি ল্যাবে করোনার নমুনা পরীক্ষা করা হলেও ২৫ জুলাই নমুনা পরীক্ষা প্রথমবারের মতো ১০,০০০-এর নিচে নেমে আসে। জুলাইয়ের মধ্যভাগ থেকেই কমতে শুরু করে নমুনা পরীক্ষা। এছাড়া করোনা পরীক্ষার ফল জালিয়াতি, রিপোর্ট পেতে ভোগান্তি সহ নানা কারণে করোনা পরীক্ষায় আগ্রহ হারাতে শুরু করে মানুষ। স্বাস্থ্যবিধি মানার বিষয়েও বেড়েছে ভয়াবহ উদাসীনতা। মাস্ক ছাড়া চলাফেরা করছেন অসংখ্য মানুষ, মানছেন না শারীরিক দূরত্ব। শুধুমাত্র একতরফা স্বাস্থ্যবিধি প্রচার করে আমরা খুব একটা ফল পাবো না। কাজেই কমিউনিটিকে সম্পৃক্ত করে তাদেরকে সহায়তা দিয়ে আমরা স্বাস্থ্যবিধি মেনে চলা এবং রোগী শনাক্ত করা, শনাক্ত রোগীদেরকে আইসোলেশন করা, তার পরিবারের সদস্যদেরকে কোয়ারেন্টাইন করা, এই সবগুলো আমাদের একসাথে করতে হবে। তাহলেই হয়তো আমরা করোনা সংক্রমণের হারটা অনেক নিচে নামিয়ে আনতে পারব। স্বাস্থ্যবিধি পূর্ণাঙ্গভাবে না মানলে বিশ্বের অনেক দেশের মতো বাংলাদেশেও করোনা সংক্রমণ ভয়াবহভাবে বাড়তে পারে বলে আশঙ্কা করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। ইউরোপের অনেক জায়গায় করোনা বেড়েছে, আমেরিকার অনেক জায়গায় পূর্বের থেকে বেড়ে গিয়েছে, এশিয়ার অনেক জায়গায় করোনা বেড়ে গিয়েছে। সুতরাং বাংলাদেশেও এই সংখ্যা বেড়ে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। দূরত্ব বজায় রাখার বিষয়টি এবং মাস্ক ব্যবহার করা ও স্যানিটাইজার ব্যবহার করার মাধ্যমে ব্যক্তিগতভাবে নিজেকে নিরাপদ রাখা, পারিবারিকভাবে নিরাপদ থাকা। বিশেষজ্ঞরা বলছেন, প্রতিষেধক বাজারে আসার আগ পর্যন্ত স্বাস্থ্যবিধি নিয়ে গাফিলতির কোনো সুযোগ নেই। স্বাস্থ্যবিধি না মানলে ভয়াবহ সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে। বিশ্বের অনেক দেশ আমরা জানি যে ভ্যাকসিন থার্ড ফেজে ট্রায়াল দিচ্ছে এবং খুব দ্রুত বাজারে আসার সম্ভাবনা আছে। সরকার খুব দ্রুত কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে বিজ্ঞানসম্মত যে ভ্যাকসিন দরকার সেটাই আমাদের দেশে নিয়ে আসবে, আমরা এটা আশা করি। সেই পর্যন্ত জনসাধারণের সচেতনতা এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। লক্ষণ দেখা গেলে দ্রুত পরীক্ষা করে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খাওয়ার পাশাপাশি পূর্ণাঙ্গ স্বাস্থ্যবিধি মেনে চলতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আত্মঘাতী হয়ে উঠছে করোনা সংক্রমণ রোধে ব্যবহৃত স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী। করোনা প্রতিরোধে ব্যবহৃত মাস্ক, গ্লাভস, পিপিই যত্রতত্র ফেলায় বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। শুরুতে ঢাকা ২ সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনায় স্বাস্থ্যসম্মত কিছু পদক্ষেপ নিলেও এখন আর নজর নেই। সচেতন নন নগরবাসীও। ফলে করোনা সংক্রমণ যে কোনো সময় বাড়ার শঙ্কা বিশেষজ্ঞদের। রাজধানীর বাসাবাড়ির ময়লা আবর্জনা সংগ্রহ করে আনা হয় সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন বা এসটিএসে। এখানে ঘরের বর্জ্যের সঙ্গে আসছে করোনা সুরক্ষা সামগ্রীর বর্জ্য। পরিচ্ছন্ন কর্মীরা বলছেন, হলুদ ব্যাগের করোনা বর্জ্য আলাদা করে দেওয়ার কথা থাকলেও তা মানছেন না নগরবাসী। তাই বাধ্য হয়ে একই সঙ্গে আনা হচ্ছে ব্যবহৃত মাস্ক, পিপিই, হ্যান্ড গ্লাভস, চশমা, শু কভার, গগলস, ফেস শিল্ড বা গাউন সহ নানা সুরক্ষা সামগ্রী। এসব আবর্জনা আলাদাভাবে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনে জমা রাখা হয়। সপ্তাহে 2 বার সিটি কর্পোরেশনে গাড়ি এসে তা নিয়ে যায়। আমাদেরকে পলি, আমরা প্রতি বাসা পলি দিচ্ছি। প্রতি বাসা পলি দেওয়ার পরও আমরা পলিতে যাওয়া পাচ্ছি, ময়লার সাথেও আমরা পাচ্ছি। ময়লাটা এইটা আমরা এখন ট্রুপ্লাই করে পাই, ট্রুপ্লাই করে দেয়, আমরা ট্রুপ্লাই করে নিয়ে আসি। সিটি কর্পোরেশনের কর্মকর্তারা বলছেন, করোনা বর্জ্য আলাদাভাবে দিতে নগরবাসীর আগ্রহ নেই। আবার সরকারি বেসরকারি মিলিয়ে রাজধানীতে 5 শতাধিক হাসপাতাল। এর মধ্যে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ছাড়া অন্য কোথাও আধুনিক মাইক্রোওয়েভ প্রযুক্তির মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা নেই। কিছু হাসপাতালে ইনসিনারেটর মেশিনের মাধ্যমে বর্জ্য পুড়িয়ে ফেলা হতো, কিন্তু সেগুলো এখন প্রায় অকেজো। ঢাকার বাইরে কোথাও বর্জ্য শোধনের জন্য এ ধরনের কোনো ব্যবস্থা নেই। আলাদা করে এটা
দিতেও পারছি না। আমরা কত এখানে এক একটা বাড়িতে আমাদের এখানে যে হোল্ডিং যে পরিমাণ আছে এই পরিমাণ দেওয়ার মতো পদক্ষেপ আমাদের এখান থেকে নেওয়া যায় নাই। আমরা শুধু লকডাউন যে হয়েছিল ওয়ারির 8টা অঞ্চল, আমরা ওইখানে তখন আলাদা করে ব্যাগ দিয়েছিলাম। ফুটপাত সহ নগরীর অলিতে গলিতে এখন দেখা মেলে ফেলে রাখা স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী, হাসপাতালের সামনে বা আশেপাশে যা চোখে পড়ে সবচেয়ে বেশি। বাসা থেকে সংগ্রহ করছি, এটা দেখেন কয়েকটা স্টেপে কিন্তু এটা আপনার শেষ পর্যন্ত যে আপনার আমাদের যে ল্যান্ডফিল আছে সেখানে যাচ্ছে, এবং এই ল্যান্ডফিলেও কিন্তু যদি এই বর্জ্যটা যায় সেখানেও কিন্তু স্বাস্থ্য ঝুঁকি থেকে যায়। একটা সিদ্ধান্ত ছিল যে সাধারণ নগরবাসী যদি তার ব্যবহৃত যে সমস্ত বর্জ্যগুলো আছে এবং এগুলো যদি চিকিৎসা সামগ্রী যেগুলো সেগুলো যদি আলাদা করে তারা রাখে এবং আমাদের সপ্তাহে 2 দিন সেটা কালেক্ট করে নিবে, এটা আমাদের যারা এই মেডিকেল বর্জ্য নিয়ে যারা কাজ করে তাদের কাছে দেওয়া হবে। এই বিষয়টা কিন্তু আসলে আমরা বিভিন্নভাবে সচেতন করার চেষ্টা করছি। পরিবেশবাদী 3 সংগঠনের জরিপ বলছে ঢাকা মহানগরে প্রতিদিন 206.21 টন করোনা বর্জ্য জমছে। 49%-এরও বেশি রাজধানীবাসী অন্যান্য বর্জ্যের সঙ্গে করোনা বর্জ্য রাখে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দায় স্বীকার করে জবানবন্দি দিলেন সিনহা হত্যা মামলার প্রধান আসামি লিয়াকত। দুপুরে প্রায় 4.5 ঘণ্টা ধরে দেয়া জবানবন্দিতে সিনহাকে গুলি করার দায় স্বীকার করে ঘটনার বিবরণ তুলে ধরেন তিনি। এদিকে ঘটনায় বরখাস্ত ওসি প্রদীপের সাক্ষ্য নিতে না পারায় প্রতিবেদন দিতে 3য় দফা সময় চেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। 3য় দফা রিমান্ড চলাকালে রোববার দুপুরে সিনহা হত্যা মামলার প্রধান আসামি লিয়াকতকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নেওয়া হয় কক্সবাজার সদর হাসপাতালে। সেখান থেকে 12:15টার দিকে কড়া প্রহরায় তাঁকে আদালতে নিয়ে যায় র্যাব। পরে জ্যেষ্ঠ বিচারিক হাকিম তামান্না ফারার খাসকামরায় প্রায় 4.5 ঘণ্টা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি। পরে 4:30টায় লিয়াকতকে পাঠানো হয় কারাগারে। মামলার তদন্ত কর্মকর্তা জানান, রিমান্ড চলাকালে এই মামলার বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন লিয়াকত, আর সেসব তথ্যই তুলে ধরেছেন বিচারিক হাকিমের সামনে। এটা একটা হত্যা মামলা, আমরা চেষ্টা করতে যত তাড়াতাড়ি এটাকে শেষ করা যায়। তারপরও মনে করেন কিছু জিনিস থেকেই যায়, একটার সাথে আরেকটা লিঙ্কেজ, একটা তথ্যের সাথে আরেকটা তথ্য লিঙ্কেজ, এই জিনিসগুলো আমাদেরকে করতে আমাদের সময় লাগবে। আমার বিশ্বাস যে উনি সত্যটা প্রকাশ করেছে। লিয়াকত দায় স্বীকার করে জবানবন্দি দিলেও এখনও রিমান্ডে রয়েছেন বরখাস্ত ওসি প্রদীপ ও উপপরিদর্শক নন্দদুলাল। রিমান্ড শেষে তাদের আদালতে তোলা হবে সোমবার। রিমান্ডে জিজ্ঞাসাবাদ চলছে পুলিশের মামলার 3 সাক্ষীরও। এদিকে 2 দফা সময় বাড়ানোর পরও প্রদীপ সহ প্রধান 3 আসামির সাক্ষ্য নিতে না পারায় সোমবার প্রতিবেদন দিতে পারছে না স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। তাই আরও 1 দফা সময় চেয়েছে তারা। আমরা আজকে আমাদের কমিটির মিটিং করে আমরা সরকারের কাছে, বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা একটি সময় বৃদ্ধির জন্য আবেদন করেছি। আমরা আশা করছি যে আগামী 1 তারিখে প্রদীপ কুমার দাসকে আমরা জিজ্ঞাসাবাদ করতে পারবো। প্রদীপ কুমার দাসকে জিজ্ঞাসাবাদ করা ছাড়া আমরা সমীচীন মনে করিনি যে আমাদের কমিটির রিপোর্টটি আমরা সরকারকে সাবমিট করব। তদন্ত প্রক্রিয়ার অংশ হিসেবে এরই মধ্যে 67 জনের সাক্ষ্য নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। ইফতেখার ফয়সাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। পাবনা 4 আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন নুরুজ্জামান বিশ্বাস। রোববার বিকেলে গণভবনে দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় নেওয়া হয় এ সিদ্ধান্ত। প্রার্থী নুরুজ্জামান ঈশ্বরদী জেলা আওয়ামী লীগের সহসভাপতি, পাশাপাশি ঈশ্বরদী উপজেলায় চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। জেলা আওয়ামী লীগের 28 মনোনয়ন প্রত্যাশীর মধ্যে জেলা আওয়ামী লীগের সহসভাপতি, পাশাপাশি ঈশ্বরদী উপজেলায় চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। জেলা আওয়ামী লীগের 28 মনোনয়ন প্রত্যাশীর মধ্যে থেকে নুরুজ্জামানকে বেছে নেয় মনোনয়ন বোর্ড। সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের মৃত্যুতে এই আসনটি শূন্য হয়। বাকি 4 আসনের প্রার্থীও শিগগিরই ঠিক করা হবে বলে জানা গেছে। 5 আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন 141 জন। এদিকে জাতীয় সংসদের 5টি উপনির্বাচনে অংশ নেবে বিএনপি। এছাড়া আগামীতে সব নির্বাচনে যাওয়ার বিষয়েও সিদ্ধান্ত নিয়েছে দলটি। রোববার পাবনা 4 আসনের উপনির্বাচনের জন্য মনোনয়ন ফর্ম বিক্রি করেছে দলটি। বিএনপি নেতারা বলছেন, এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, এটা প্রমাণ করতেই নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার বিএনপির স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে 5টি আসনের উপনির্বাচনে অংশগ্রহণ নিয়ে আলোচনা হয়। অধিকাংশ নেতা নির্বাচনে যাওয়ার ব্যাপারে একমত হন। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী রোববার সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে পাবনা 4 আসনের উপনির্বাচনের জন্য দলীয় মনোনয়ন ফর্ম বিক্রি হয়। সোমবার বিকেল 5টা থেকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে পাবনা 4 আসনে দলের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। না, এই নির্বাচনে কোনো প্রত্যাশাই নেই। নির্বাচনে এখন তার নির্বাচন নেই। এক নম্বর যে যাদের দিয়ে নির্বাচন, তারা যখন জানে যে আমাদের এই ভোট দেওয়ার অধিকার নাই, আমার ভোট আগেই হয়ে যাবে, যার ফলে কেউ ভোট দিতে আসে না। তো যাদের কাজ, যারা এই অবস্থার সৃষ্টি করছে, তারাই ভোট দিয়ে দেয়। এখানে আমাদের আনুষ্ঠানিকতা মাত্র, আর কিছু না। এদিকে রোববার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপির উপনির্বাচনে যাওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। উপনির্বাচন সুষ্ঠু হবে বলে আশাবাদের কথাও জানিয়েছেন তথ্যমন্ত্রী। সামনে যে উপনির্বাচন হতে যাচ্ছে, সেই উপনির্বাচনগুলোতে অংশগ্রহণ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই জন্য বিএনপিকে আমি ধন্যবাদ জানাই। তবে আশা করব তারা গন্ডগোল পাকানোর উদ্দেশ্যে নির্বাচনে অংশগ্রহণ করবেন না, বরং জনপ্রিয়তা যাচাই করার উদ্দেশ্যে এই নির্বাচনে অংশগ্রহণ করবেন। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কারবালার শোকাবহ ঘটনায় নারী শিশু রক্ষা পেলেও 15 আগস্টে ঘাতকদের হাত থেকে রক্ষা পায়নি। এর মাধ্যমে অবৈধভাবে ক্ষমতা দখল করে দেশে খুনের রাজত্ব কায়েম করেছিলেন জিয়াউর রহমান। শোক দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী আরও বলেন, গণতান্ত্রিক সরকারের সময় তারাই গণতন্ত্র খুঁজে পান না যারা সামরিক শাসনের তল্পিবাহক ছিলেন। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতির পিতা সহ 15 আগস্টে নিহতদের স্মরণে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের আলোচনা সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সদ্য স্বাধীন ও যুদ্ধবিধ্বস্ত দেশকে গড়ে তুলতে বঙ্গবন্ধুর বহুমাত্রিক উদ্যোগের নানা দিক তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, মাত্র 3.5 বছরে দেশের মানুষের মৌলিক অধিকার নিশ্চিতের ভিত রচনা করে রাষ্ট্রের সকল ভিত্তি দাঁড় করান বঙ্গবন্ধু, কিন্তু তাকে সময় দেয়া হয়নি। আমরা ব্যক্তিগতভাবে সব হারিয়েছি, কিন্তু রাষ্ট্র হারিয়েছে একটি সদ্য স্বাধীনতাপ্রাপ্ত দেশের সকল সম্ভাবনাকে। কারবালা ময়দানে ইমাম হোসেনকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, কারণ তারা ন্যায়ের পথে ছিল। কিন্তু কারবালার এই হত্যাকাণ্ডে নারী শিশুদের কিন্তু হত্যা করা হয়নি। কিন্তু 15 আগস্ট ধানমন্ডি বাড়িতে নারী শিশু বা মিন্টু রোডে কোথাও নারী শিশু রক্ষা পায়নি। দেশের বর্তমান শাসনের সমালোচনাকারীদের জবাব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর মাশাআল্লাহ, অডিয়েন্স দিয়ে যারা ক্ষমতা আসে তারা তো গণতন্ত্র দিতে পারে না। তা আমাদের যারা অনেক বুদ্ধিজীবী জ্ঞানীগুলো অনেকেই গণতন্ত্র খুঁজে বেড়ান, এবং তারা গণতন্ত্র খোঁজেন সেই হয় ইমার্জেন্সি যখন জারি হয় তখন, অথবা এরকম মিলিটারি ডিক্টেটর আসলে তখন তারা গণতন্ত্র স্বাদ পান। কিন্তু গণতান্ত্রিক পরিবেশে তারা গণতন্ত্র পায় না। অর্থাৎ তাদের চরিত্রটা হচ্ছে চাটুকারিতা করা, তোষামোদি করা। কারণ যারা এভাবে হঠাৎ করে ক্ষমতা দখল করে, তারা এই তোষামোদকারীদেরকে হায়ার করে। করোনা দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে কিছুটা সংকট সৃষ্টি করলেও থমকে দিতে পারেনি জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এ প্রতিকূলতা জয় করে সরকার দেশকে এগিয়ে নেবে সবার সহযোগিতায়। করোনায় মৃত্যুহার কমিয়ে আনার লক্ষ্যে সবাইকে সতর্ক থাকার অনুরোধ করেন প্রধানমন্ত্রী। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আজ শুরু হচ্ছে একাদশ শ্রেণীতে ভর্তির দ্বিতীয় দফায় আবেদন প্রক্রিয়া। যেসব কলেজ ভর্তি কার্যক্রম শুরু করেছে তারা সর্বোচ্চ 7,500 টাকা ফি নিতে পারবে। এর বেশি ফি কেউ নিলে সরাসরি অভিযোগ দেওয়ার আহ্বান জানিয়েছে শিক্ষা বোর্ড। 2020-21 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে প্রথম পর্যায়ে পছন্দের কলেজ পেয়েছে 12,77,721 জন শিক্ষার্থী। তবে আবেদন করেও কোনো কলেজ পায়নি 64,972 জন। প্রথম দফায় সুযোগ বঞ্চিত শিক্ষার্থীরা আবার অনলাইনে আবেদন করতে পারবেন সোমবার থেকে বুধবার পর্যন্ত। এরপরও যারা কলেজ পাবেন না তারা আবেদনের সুযোগ পাবেন 7 ও 8 সেপ্টেম্বর। তারা নতুন করে আবার আবেদন করতে পারবে
এবং তাদের ওই কলেজ অপশনগুলো তখন তারা সমন্বয় করতে পারবে, যাতে করে তারা দ্বিতীয় সিলেকশনে যাতে কলেজ চলে আসে, এইভাবে তাদের সমন্বয় করতে হবে। প্রাপ্ত নম্বর অনুযায়ী আবেদন করেনি বলেই শিক্ষার্থীরা কলেজ পায়নি, তাই দ্বিতীয় দফায় আবেদনের সময় সতর্ক থাকার আহ্বান বোর্ডের। এবার বাংলা মাধ্যমে ভর্তি ফি, সেশন চার্জ সহ সর্বোচ্চ ফি নির্ধারণ হয়েছে 7,500 টাকা। ইংরেজি মাধ্যমে সর্বোচ্চ 8,500 টাকা নিতে পারবে কলেজ কর্তৃপক্ষ। আমাদের কিছু শিক্ষার্থী তাদের যে নির্ধারিত মেধা স্কোর আছে, যে র্যাঙ্ক আছে, সেই র্যাঙ্কের বাইরে গিয়ে কলেজ অপশন দেওয়াতে তারা ওই যে তাদের কাঙ্ক্ষিত যে কলেজ সেটি পায়নি। শিক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে ভর্তি হতে পারে তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন অভিভাবকরা। বোর্ড নির্ধারিত ফিটা প্রত্যেক কলেজ যাতে অনুসরণ করে, কেউ যাতে করে বাড়তি কোনো ফি না নিতে পারে, সে ব্যাপারে সরকার এবং বোর্ড সজাগ থাকবেন। ভর্তি বিষয়ে কোনো অভিযোগ থাকলে সরাসরি বোর্ডে জানানোর আহ্বান বোর্ড কর্মকর্তাদের। প্রতি বছরই নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত টাকা আদায় করে থাকে অনেক নামী কলেজ। বোর্ড বলছে এবার এটি ঠেকাতে বাড়তি নজরদারি থাকবে, সেই সাথে করোনার এই পরিস্থিতিতে যদি কোনো প্রতিষ্ঠান এ ধরনের কাজ করে তাদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি এলাকায় স্বামীকে বেঁধে রেখে এক নারীকে ধর্ষণের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে 3 আসামি। আরেক আসামিকে 7 দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। রোববার বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট খায়রুল আমিনের আদালতে আসামিরা জবানবন্দি দেন। এরপর তাদের কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তার আসামিরা হলেন বাদশা মিয়া, জাবেদ, রবিন ও ইব্রাহিম। পুলিশ জানায় গতরাতে রৌফাবাদ এলাকা থেকে কাজ শেষে স্বামীর সঙ্গে বাড়ি ফিরছিলেন ওই নারী। শফি নামের এক ব্যক্তি সহযোগীদের নিয়ে তাদের অটোরিকশায় তুলে শহীদনগর সালমা কলোনিতে নিয়ে যায়। সেখানে স্বামীকে বেঁধে রেখে ধর্ষণ করা হয় ওই নারীকে। খবর পেয়ে স্বামী স্ত্রীকে উদ্ধার করে পুলিশ। পালানোর সময় 2 জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের সঙ্গে নিয়ে আরও 2 জনকে গ্রেপ্তার করে পুলিশ। রাতেই বায়েজিদ থানায় মামলা করেন ওই নারী। আরেক আসামি শফি এখনো পলাতক, তাকে গ্রেপ্তারে অভিযান চলছে। স্বামী ফোন দিয়েছে, আমার স্ত্রীকে আটক রাখছে কয়েকটা ছেলে এবং ধর্ষণ করছে। যে ভিকটিম, যে ধর্ষিতার হাজবেন্ড, ও এসে মামলা করেছে, আদালতে প্রেরণ করেছে। 3 জন 164 দিয়েছে, ভিতরে স্বীকার করছে তারা 5 জন মিলে ধর্ষণ করেছে। রাজধানীর মগবাজারে মিজানুর রহমান ডন নামের এক আওয়ামী লীগ কর্মীকে ছুরিকাঘাত করেছে তার সহযোগীরা। সোমবার সন্ধ্যা 7:30টার দিকে বিটিসিএল ভবনের সামনে ঘটে এই ঘটনা। আহত স্বজনরা জানান, সন্ধ্যায় ডন 4 থেকে 5 জন সহযোগীর সঙ্গে আড্ডা দিচ্ছিলেন। এ সময় ব্যবসায়িক লেনদেন নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তার সহযোগীরা এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বাদশা, রিপন ও আলমগীরকে আটক করেছে পুলিশ। ডন মগবাজার 17 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ কর্মী। ভাগাভাগি মানে ওদেরও দোকান আছে, আমারও দোকান আছে, এটা নিয়ে আর কি কথা কাটাকাটিতে এক পর্যায়ে ছুরি দেওয়া পারতেছে। বাসা আর কুট্টি সন্ধ্যা 7:30টার দিকে। একজনের বিজনেস আর ওইখানে ঘটনাস্থলে যারা ছিল, যারা নাকি এই কোপ দিছে, এদের ভিতরে 2 জন হলি ফ্যামিলির স্টাফ। রাজনীতির সাথেও তারা জড়িত আছে। পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের আলোচিত বালিশকাণ্ডের অন্যতম হোতা ঠিকাদার শাহাদাত হোসেন জামিন পেয়েছেন। বৃহস্পতিবার সকালে পাবনার জেলা ও দায়রা জজ মকবুল হাসানের আদালত তার জামিন মঞ্জুর করলেও সে তথ্য প্রকাশ্যে আসে রোববার। জামিন পাওয়া শাহাদাত হোসেন ঠিকাদারি প্রতিষ্ঠান সাজিন কনস্ট্রাকশন লিমিটেডের স্বত্বাধিকারী। এ বিষয়ে দুদকের পাবনা সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মোয়াজ্জেম হোসেন জানান, গত বছর মামলার পর থেকেই তিনি কারাগারে ছিলেন। বিভিন্ন সময় হাইকোর্ট সহ নিম্ন আদালতে জামিন আবেদন করলেও তার সব আবেদনই নাকচ হয়। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের 2টি ভবনের জন্য কেনা বালিশের মধ্যে এক একটি বালিশের পেছনে ব্যয় দেখানো হয়, সব আবেদনই নাকচ হয়। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের 2টি ভবনের জন্য কেনা বালিশের মধ্যে এক একটি বালিশের পেছনে ব্যয় দেখানো হয় 6,717 টাকা। আর এসব দুর্নীতি ও অনিয়মে 31 কোটি 24 লাখ টাকা আত্মসাতের ঘটনায় গত 13ই ডিসেম্বর 13 জনের বিরুদ্ধে আলাদা 4টি মামলা করে দুদক।
বছর জুড়ে পানিবন্দী থাকতে হয় ভাটারার সাইদনগরের প্রায় 20,000 মানুষকে। 15 বছর ধরে এমন দুর্বিষহ দিন কাটাতে হচ্ছে এলাকাবাসীর। তাদের অভিযোগ, ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন না করায় তাদের এই দুর্ভোগ। তবে স্থানীয় কাউন্সিলর বলছেন, উত্তর নতুন ওয়ার্ডের জন্য বরাদ্দ হওয়া টাকা পেলেই শুরু হবে উন্নয়ন কাজ। সাইদনগর এলাকার দৌলত খান সড়ক এটি। উত্তর সিটির 39 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের ভোগান্তি যেখানে নিত্যদিনের। শুধু বর্ষাকালেই নয়, বছরের বেশিরভাগ সময় এখানে জমে থাকে সুয়ারেজের পানি। শুধু এবছর নয়, প্রায় 1.5 যুগ ধরে এই সমস্যায় ভুগছেন সাইদনগরের বাসিন্দারা। রাস্তার এমন অবস্থার কারণে ক্ষতির সম্মুখীন হচ্ছেন ব্যবসায়ীরা। প্রায় ঘটছে দুর্ঘটনা। নানা ধরনের চর্মরোগে ভুগছেন এই রাস্তার ব্যবহারকারীরা, কিন্তু কোনো সমাধান হচ্ছে না। মাঝে মধ্যে সিভার টিভার দিয়ে লাইন টেন চেঞ্জ করে এই অবস্থা অনেক দিন যাবত। এই অবস্থা আমি দেখতেছি 5-6 বছর যাবত এই অবস্থায় চলতেছে। এইদিকে পায়ে যায় আমরা পাউটু সব গা হয়ে যায়, ময়লা আবর্জনা কোনো পাইতেছি না। তো আমরা অনেকদিন ধরে শুনতেছি করবো রাস্তায়, এখনো তো কাজ করে না। বাসিন্দাদের দুর্ভোগের কথা স্বীকার করে এলাকার কাউন্সিলর বলছেন, ইউনিয়ন থাকা অবস্থায় এই রাস্তা এবং সোয়ারেজ ব্যবস্থা করা হয়। গুলশান ও বাড়িধারের সোয়ারেজের সাথে যুক্ত থাকার কারণে এমন অবস্থা বলেও দাবি তার। 1.5 ফিট পাইপ দিয়ে কতটুকু পানি সোয়ারেজ লাইনের পানি যাবে? গুলশান, বনানী, বাড়িধারের পানি কিন্তু আমার ইউনিয়ন পরিষদ যখন ছিল, মানে এখন যে 39 নম্বর রোড এর উপর দেওয়া যায়, অলরেডি এস্টিমেট হয়ে গেছে। আমি রাস্তা দেখবেন না, আজকে যে সিজনে আমার সাথে কথা বলছেন, আগামী সিজনে এই সময় ইনশাল্লাহ পানি থাকবে না। ভিতরে অনেকগুলো প্রসিজার আছে, এখানে পাস হওয়ার পরে টেন্ডার প্রসেসের মধ্যে অনেকগুলো স্টেপ আছে। সবগুলো স্টেপ কমপ্লিট করে আমরা আশা করছি যে এই শুকনো মৌসুমে আমরা কাজ শুরু করতে পারবো। সম্প্রতি একনেকে উত্তর সিটি কর্পোরেশনের উন্নয়নের জন্য 4025 কোটি টাকা পাস হয়েছে। সেই টাকা হাতে আসা মাত্রই কাজ শুরু করার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মানের বীজ ধান বিক্রির অভিযোগ উঠেছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের বিরুদ্ধে। কৃষকরা বলছেন, বিএডিসির কাছ থেকে কেনা ধানের বীজ মানসম্পন্ন না হওয়ায় কিছু ধান থেকে পেকে যাচ্ছে আর কিছু শীষ বের হচ্ছে, ফলে কোনো ফসল তুলতে পারছেন না কৃষকেরা। ফেনীর 6 উপজেলায় চলতি আমন মৌসুমে 200 একরের বেশি জমিতে ধানের আবাদ করেন চাষিরা। এসবের বীজ সংগ্রহ করেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি থেকে, কিন্তু ধান রোপণের পর দেখা দিয়েছে বিপর্যয়। কৃষকদের অভিযোগ, বিএডিসির বীজে রয়েছে বিভিন্ন ধানের মিশ্রণ, ফলে কিছু ধান অল্প সময়ে পেকে নষ্ট হচ্ছে, কোনোটাই আবার শীষ বের হয়েছে। এমন বিপর্যয়ে দিশেহারা চাষিরা। জমির তারতম্যের কারণে আমার এটা হয়, তাইলে আমার ফলনই বেশ কম হবে, ফলন কম বেশি হবে, কিন্তু এইটা তো 1.5 মাসের মাথায় শীষ চলে আসবে কেন? আমরা প্যাকেট দিছে 1 টাকা সে দিছে আমরা আরেকটা দাম। ফেনী বিএডিসি যে আমরা বীজগুলা ব্যবহার করতেছি, আজ কয়েক বছর ধরে আপনার এগুলা সম্পূর্ণ প্রতারণা করতেছে। তাদের অভিযোগ, বিএডিসির কাছ থেকে বীজ কেনার সময় দেওয়া হয় না রসিদ, ফলে অভিযোগ আমলে নিচ্ছেন না তারা। তবে অভিযোগ অস্বীকার করেছে বিএডিসি। যদি আমাদের বীজ না গজাইতো তাহলে আমরা বিএডিসি আমরা নিজেরাই লোক পাঠাইতো। এটা কেন ক্ষতি হইল, কি বীজের কারণে কোনো ক্ষতি, না আবহাওয়ার কারণে কোনো ক্ষতি, এটা সম্পূর্ণ তদন্তের বিষয়। ক্ষতিগ্রস্তদের সাহায্যে এরই মধ্যে কৃষি বিভাগকে বিষয়টি জানানো হয়েছে। কৃষকদের যেভাবে সহযোগিতা বা কি করা যায়, অবশ্যই আমাদের উদ্বোধনের সাথে কথা বলে আমরা সে ব্যাপারে ব্যবস্থা নিই। ভেজাল ও মিশ্র বীজের কারণে জেলায় এবার প্রায় 100 একর জমির ফলন বিপর্যয় ঘটেছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সংস্কারের অভাবে বেহাল গোপালগঞ্জের বাজুনিয়া গান্ধিয়াসুর আঞ্চলিক সড়ক। ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। এদিকে দীর্ঘদিনের দাবি থাকলেও পাকা হচ্ছে না জয়পুরহাটের কালাইয়ের তেলিহার, ভাটাহার ও পাইকপাড়া গ্রামের যোগাযোগের মূল সড়ক। গোপালগঞ্জ সদরের বাজুনিয়া থেকে গান্ধিয়ারসুর পর্যন্ত 15 কিলোমিটার সড়ক সংস্কার হয়নি দীর্ঘদিন। উঠে গেছে সড়কটির বেশিরভাগ অংশেরই কার্পেটিং। জায়গায় জায়গায় তৈরি হয়েছে গর্ত। বর্ষা আসার পর আরও খারাপ হয়েছে ভাঙাচোরা সড়কের অবস্থা। বেহাল সড়কে নানা রকম ভোগান্তিতে পড়তে হচ্ছে যানবাহনের যাত্রী ও চালকদের। মাঝে মধ্যেই বিকল হচ্ছে গাড়ি, যাতায়াতে সময়ও লাগছে বেশি। আমাদের এলাকায় বেশ কিছু ফ্যাক্টরি হচ্ছে, গরুর খামার আছে, এই জায়গা মাল পরিবহন করা খুব সমস্যা। ভ্যান চালাইতে গেলে অনেক সময় ভাঙ্গে চুরে পড়ে যায় আর গাথায় পড়ে গাড়ি উল্টে যায়। বিশেষ করে গর্ভবতী মহিলাদের নিয়ে হাসপাতালে যেতে গেলে তাদের পরিস্থিতি তো আরো নিতান্তভাবে খারাপ হয়।
দ্রুত সড়কটি মেরামত করে চলাচলের উপযোগী করার আশ্বাস দিচ্ছে সড়ক ও জনপথ বিভাগ। আমরা এই অল্প কিছুদিনের মধ্যে এটা কর্মসূচি হাতে নেব এবং এই রাস্তাটার যে অবস্থা ইনশাল্লাহ আমরা এই অতি দ্রুতই আমরা এটা সড়কটা মেরামত করে আমরা ইনশাল্লাহ জনচলাচলের জন্য চলাচল ভালোভাবে উপযোগী করে দেবেন। দীর্ঘদিনের দাবি থাকলেও পাকা হয়নি জয়পুরহাটের কালাইয়ের তেলিহার, ভাটাহার ও পাইকপাড়া গ্রামের মধ্যে চলাচলের সড়ক। এই এলাকায় রয়েছে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান, কমিউনিটি ক্লিনিক ও হাটবাজার। তবে খারাপ যোগাযোগ ব্যবস্থার কারণে নিজেদের বঞ্চনার শিকার মনে করছেন স্থানীয়রা। বর্ষার সময় আমরা লোকজন অসুস্থ হলে তাকে হাসপাতালে নিতে পারি না, অনেকেই মারা যায়। এটা ভ্যান রিক্সা কোনো কিছু রাস্তা বার হতে পারছিস না, ফসল আদি বিক্রি করতে পারছিস না। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ বলছে বরাদ্দ পেলেই গ্রামীণ জনপদের গুরুত্বপূর্ণ রাস্তাগুলোর উন্নয়ন কাজ শুরু হবে। এই বছরে আর একটা প্রজেক্ট আসার কথা আছে, প্লাস একনেকে IRIDB3 নামে একটা প্রজেক্ট পাস হয়েছে। এগুলা আশা করি এবছরে শুরু হবে। শুরু হলে গ্রামীণ সড়ক যেটা, এটার পরিমাণ কমে আসবে। স্থানীয়রা বলছেন 4 কিলোমিটার দীর্ঘ সড়কটি পাকা করার প্রতিশ্রুতি মিলেছে বারবার, তবে কথা রাখেননি জনপ্রতিনিধিরা। মামুনুর রশিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সড়কে ভোগান্তির বিষয়ে আরো জানাতে এবার গোপালগঞ্জ থেকে যুক্ত হবেন সহকর্মী প্রসূন কুমার মণ্ডল। প্রসূন, গোপালগঞ্জ সদরের যে ক্ষতিগ্রস্ত সড়ক সেটি মেরামতে প্রশাসন কি কোনো উদ্যোগ নিয়েছেন, আর যারা ভুক্তভোগী রয়েছেন তারা কি বলছেন? আপনি জানেন যে দীর্ঘদিন 4 থেকে 5 বছর হলো এই সড়কটি খাদা খন্দরে ভরে আছে। একটি আঞ্চলিক সড়ক। এই সড়কের পাশ দিয়ে গ্রাম রয়েছে প্রায় 15টি। এই 15টি গ্রামের লোকজন এই সড়ক দিয়ে যাতায়াত করে। দীর্ঘদিন সড়ক ক্ষতিগ্রস্ত হয়, এই যানবাহন চলাচল এবং এলাকাবাসীর চলাচলে খুবই অসুবিধা হচ্ছে। এই বিষয়টি নিয়ে আমি কথা বলেছিলাম সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাকির হোসেনের সঙ্গে। তিনি আমাকে জানিয়েছেন তিনি নতুন এসেছেন, এসে আমাদের সাংবাদিকদের কাছ থেকে বিষয়টি প্রথমেই জানতে পেরেছে যে এই সড়কটি তাদের বেহাল অবস্থায় আছে। এরপরে উনি সড়ক পরিদর্শনে গিয়ে একটি প্রকল্প তৈরি করেছেন এবং এই প্রকল্পটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠানো হয়েছে। উনি আমাদের আশ্বস্ত করেছেন দ্রুতই এই সড়কটি মেরামতের কাজ তারা শুরু করবেন। তবে গ্রামবাসী বলছে যে যতদিন না, যেহেতু 4-5 বছর হলো গোপালগঞ্জে এই সড়কটি বেহাল অবস্থায় রয়েছে, কাজ শুরু না হওয়া পর্যন্ত তারা এই বিষয়টিকে আমলে নিচ্ছে না। তারা যাচ্ছে দ্রুত যেন এই সড়কটি সংস্কার করা হয়। এই সড়কের পাশ দিয়ে গড়ে উঠেছে মৎস্য খামার, গরুর ফার্ম এবং বিভিন্ন ধরনের শিল্প প্রতিষ্ঠান। এই কারণে এই সড়কে গোপালগঞ্জে সড়কে ভোগান্তির তথ্য জানাচ্ছিলেন সহকর্মী প্রসূন কুমার মণ্ডল। বিশ্বে করোনা ভাইরাসের কারণে মৃত্যুর সংখ্যা ছাড়ালো 8.5 লাখ। এ পর্যন্ত আক্রান্ত 2,53,00,000-এর বেশি। গত 24 ঘন্টায় মারা গেছেন 4,100 জনের বেশি, নতুন শনাক্ত 2,19,000। রোববার ভারতে 79,000 নতুন রোগী নিয়ে একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড হয়েছে। দেশটিতে 24 ঘন্টায় মারা গেছেন 960 জন। এদিকে টানা কয়েকদিনের তুলনায় মৃত্যুর হার কমেছে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে। রোববার যুক্তরাষ্ট্রে মারা গেছেন 369 জন, আর ব্রাজিলে মৃত্যু হয়েছে 398 জনের। যুক্তরাজ্যে নতুন করে 1700 রোগী শনাক্ত হয়েছে। করোনা সংক্রমণ কমায় নাইজেরিয়ার লেগোসে স্কুল খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 5 মাস পর 1 সেপ্টেম্বর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু করছে ঘানা। এদিকে বার্লিনে করোনা সতর্কতা বিরোধী বিক্ষোভের নিন্দা জানিয়েছেন জার্মান রাজনীতিবিদেরা। ক্লোজ ডোরে আজ থেকে শুরু হচ্ছে ইউএস ওপেন। প্রথম দিনেই কোর্টে নামবেন 2 শীর্ষ বাছাই জোকোভিচ ও প্লিসকোভা। টুর্নামেন্ট শুরুর আগের দিন একজনের করোনা আক্রান্তের খবরে বাড়তি সতর্কতা খেলোয়াড়দের। এবারে ফেডেরার, নাদাল নেই, অংশ নিচ্ছে না নারী র্যাঙ্কিংয়ে শীর্ষ 8-এর 6 জন। তাতে শুরুর আগেই রং হারিয়েছে ইউএস ওপেন। করোনার কারণে বাতিল হয়েছে উইম্বলডন আর ফ্রেঞ্চ ওপেন, যার কারণে বছরের শেষ গ্র্যান্ড স্লাম ইউএস ওপেন এখন চলতি বছরের দ্বিতীয়। যে নিউ ইয়র্ক এক অর্থে করোনার আঁতুড়ঘর, সেখানেই সোমবার থেকে শুরু হচ্ছে এবারের আসর। নিয়ম কানুনে নানা পরিবর্তন এসেছে। পদে পদে মানতে হচ্ছে স্বাস্থ্যবিধি। খেলোয়াড় থেকে শুরু করে কর্মকর্তা কর্মচারী সবার জন্যই বেঁধে দেওয়া হয়েছে কঠিন সব নিয়ম। এরই মধ্যে 2 বার করোনা পরীক্ষা হয়েছে খেলোয়াড়দের। লাইন জাজদের পরিবর্তে ব্যবস্থা করা হয়েছে ইলেকট্রনিক সিস্টেমের। কমানো হয়েছে বয়বলদের সংখ্যাও। তবে
তবে এত কিছুর মাঝে সবচেয়ে বড় পরিবর্তন কোনটি? দর্শক শূন্য গ্যালারি। যে দর্শকদের উল্লাস খেলোয়াড়দের উজ্জীবিত করে, তাদেরকে না পাওয়ার আক্ষেপ পোড়াবে সবাইকেই। শান্ত গ্যালারির মাঝে খেলা বড় একটা চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন টেনিস তারকারা। ইউএস ওপেনে থাকছেন না পুরুষ এককের শীর্ষ 3 তারকার দুজনই। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল করোনা ঝুঁকি এড়াতে নিউ ইয়র্কে আসেননি, আর হাঁটুর ইনজুরির কারণে বিশ্রামে রয়েছেন রজার ফেডারার। ত্রয়ী টেনিস তারকার একমাত্র নোভাক জকোভিচই নামছেন হার্ড কোর্টের লড়াইয়ে। নতুন পরিবেশে খেলা হবে, অবশ্যই মানিয়ে নেওয়াটা কঠিন, কিন্তু সেসব নিয়ে ভাবতে চাই না। অবশ্যই জয়ের জন্য খেলবো, তবে আমি প্রতিটি ম্যাচ উপভোগ করতে চাই। শুধু পুরুষ তারকাই নন, ইউএস ওপেনের এবারের লড়াইয়ে থাকছে না নারী এককের তারকা মুখ বিয়াঙ্কা আন্দ্রেস্কু, অ্যাশলে বার্টি আর সিমোনা হালেপ। আর চোটের কারণে শঙ্কায় আরেক তারকা নাওমি ওসাকার অংশগ্রহণ। ওয়েস্টার্ন অ্যান্ড সাউদার্ন ওপেনের সেমিফাইনালে হ্যামস্ট্রিং এ চোট পেয়েছেন তিনি, সেজন্য ফাইনাল খেলেননি। মা হওয়ার পর খেলা থেকে দূরে ছিলাম, এখন আবারও র্যাকেট হাতে নামছি নিয়মিত। এটা অবশ্যই অনেক আনন্দের। যতদিন অবসর না নেব ততদিন পর্যন্ত গ্র্যান্ড স্ল্যাম জয়ের নেশা আমাকে ছাড়বে না। সত্যি বলতে আমি কিছুটা হতাশ। ইউএস ওপেনের মতো বড় একটা ইভেন্টের আগে ইনজুরি আমাকে মানসিকভাবে কষ্ট দিচ্ছে। প্রথম রাউন্ডে হেরে যাব এ কথা চিন্তাই করতে চাই না। নানা বিধিনিষেধ, দর্শকবিহীন লড়াই, তারকা ছাড়া প্রতিদ্বন্দ্বিতা। করোনা থেকে ফিরে এসে বছরের এই দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম কতটুকু রং ছড়াতে পারে সেটি এখন দেখার অপেক্ষা। ফারজানা ইয়াসমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।